পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার। প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল। সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়েই গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে। গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়া শব্দও নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না। সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজা চোখ তুলে তাকালো। আমির এসেছে। পরনে ফুল হাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। 2-3 দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের কোণে আমির ঘরের কোণে থাকা একটা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসুনি যে যেভাবে চাইবে সেভাবেই থাকতে হবে। 21টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠ। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করলো। পদ্মজার জবাব দিল স্বাভাবিকভাবে, এত সহজ নাকি? এত সব রেদওয়ান কেন যে তোমাকে বলল? আপনি তো আমার মাকে কি আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না। কষ্টটাও যেন সরে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করলো, সে এখন এক দৌড়ে ধর রক্তে চলে যাবে। যেই ভাবনা সেই কাজ। এক পা এক পা করে এক পা করে পিছিয়ে যায়। আমির না দেখি পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বলল, তার মাথা কোনো কাজ করছে না। এখানে কোনো পথই নেই। সব পথ যেন বন্ধ। সে ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছো? ছলনা কেন করব? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি? একটু শান্তি তো দিবেন। অভিনয় খুব কাঁচা, তুমি হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজাত হতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছু বলল না। 1 রাত চলে গেছে, মানে আরো 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বাক্স থেকে একটা বস্তা হাতে নিল। পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধর যদি এটা ধরতে পারো, তোমার বসা শোয়ার সবকিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করেই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আবার বাক্সের দিকে ফিরল, বলল, দারুণ, আমি আমার কথা রাখব। পদ্মজা বস্তুটির এক মাথা পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতে একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজিয়ে চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে। ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে আর কিছু ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে, আর তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ওইভাবেই রইল। আমির যখন একটু আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমির হাসলো, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে। তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছোড়বান্দা স্বরে বলল, করব না। পদ্মজার আশার পাহাড় 2 ভাগ হয়ে গেল। তবুও সে হার মানার মেয়ে নয়।
বলল, আমাকে সহজ ভাববেন না। আমি কিন্তু আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে কি এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙুলের উপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে। শুধু শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করে আমাকে আক্রমণ করতে চলে এসেছো। মশকরা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিল। সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো, বোকামে। এখন আমি যদি তোমার গলার শিরটা কেটে ফেলি, আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরেছে ছুরি যে মনে হচ্ছে এখনই আমির তার প্রাণ নিয়ে নিবে, কিন্তু আমির সেটা করলো না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা কথা শেষ করেই যখনই আমির বের হবে, তখন পদ্মজা প্রশ্ন করলো, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়ে চলে গেল। পদ্মজা মেঝেতে বসে টুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিক দিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুল কিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না আমির যদি তাকে বেঁধে না যায়, তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজার কান্না ছাড়া আর কিছু করার মতো পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে। যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, সেটা আমার কাছে আছে। যাই করুক, বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও ছাড়া ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক, পাত্তা দিবে না। মনে করবে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে, আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালোভাবে সবকিছু দেখে নিল। পদ্মজা দ্বারা তার ক্ষতি হতে পারে